ইউটিউবের দৌলতে কেউ কিনছে দামি গাড়ি, আবার কেউ দেশ বিদেশেও ঘোরে। সূত্র থেকে খবর পেলাম এ সবই সম্ভব বেটিং অ্যাপস প্রমোট করে। सर्कल पर टीम बनाओ और शानदार एसयूवी जीतने का मौका पाओ। ওই এই গেমটা খেলে রোজ পয়সা ইনকাম করে। তোমরা স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাচ্ছ প্লেনটা যত উপরে উঠছে ততই কিন্তু আর্নিং হচ্ছে। আজ বাংলা ইউটিউব কমিউনিটির ছোট থেকে শুরু করে মাঝারি কিংবা বড় সমস্ত ক্রিয়েটারদের 90%-এরও বেশি ক্রিয়েটারের মেইন স্পন্সর হলো এই বেটিং অ্যাপস, যেটাকে তারা তাদের ভাষায় গেমিং প্ল্যাটফর্ম বা ট্রেডিং প্ল্যাটফর্ম বলে থাকে। পুজো গেল এবং পুজোর সময় সবারই হাত প্রায় ফাঁকা হবে এবং সেই ফাঁকা হাতকে ভরাট করার জন্য একটা দারুণ স্কিল হলো ট্রেডিং। ট্রেড করে বেশ টাকা আর্ন করে নেওয়া যায়। একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আপনি ট্রেডিং করে টাকা উপার্জন করতে পারবেন। আর এই বেটিং অ্যাপ যে শুধুমাত্র বাংলার ক্রিয়েটাররা প্রমোট করছে সেটাও কিন্তু নয়। আজকের দিনে দাঁড়িয়ে ক্রিকেট, ফুটবল টিমের জার্সির মেইন স্পন্সরশিপ থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল ক্রিকেটার বা ফুটবলাররা জমিয়ে এইসব বেটিং অ্যাপের প্রমোশন করে চলেছে। যার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের বাংলার মহারাজা, যে বিসিসিআই এর এক্স প্রেসিডেন্টও ছিলেন বটে। আর তাই এই সব কিছু অনেকদিন ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে যেখানে হিন্দি ইউটিউব কমিউনিটির ক্রিয়েটাররা বড় বড় নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করে, যেমন ডমিনোস কিংবা মাসেল ব্লেজ বা ওডু, সেখানে বাংলার ক্রিয়েটাররা কিংবা এই সমস্ত ফেমাস ব্যক্তিত্বরা দিনের পর দিন এই সমস্ত বেটিং অ্যাপের প্রমোশন করে যাচ্ছে কেন? সেটাকে শুধুমাত্র বেশি বেশি টাকা কামানোর জন্যই নাকি অন্য কিছু? যেখানে আমাদের দেশে গ্যাম্বলিং অ্যাক্ট 1867 এ স্পষ্ট উল্লেখ করা আছে যে বেটিং বা গ্যাম্বলিং করা ইন্ডিয়াতে ইল্লিগাল। তাহলে কেন এখনো দিনের পর দিন এই সমস্ত অ্যাপের প্রমোশনের হার বেড়েই চলেছে? আর তাই এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে অ্যানালাইজ করার পর আমি যে উত্তরটা পাই সেটা শুনলে তুমিও ভয় পেতে বাধ্য। কারণ এই ভিডিওতে আমি বলেছি যে এই সমস্ত গ্যাম্বলিং অ্যাপগুলো ইল্লিগাল হওয়া সত্ত্বেও কিভাবে এতদিন ধরে অপারেট করে চলেছে, বাংলার ক্রিয়েটাররাই বা কেন এগুলো প্রমোট করছে, আর এসব প্রমোশনের ফলে সাধারণ মানুষের কি কি ক্ষতি হচ্ছে, আর এসব থেকে বাঁচার সলিউশনের উপরেও কথা বলেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তুমি একটা সত্যি কথা বলো তো, যে তুমি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের যেই সব ইউটিউব ভিডিওস দেখো সেখানে 90%-এর বেশি ক্রিয়েটারের স্পন্সরশিপেই এই সমস্ত অ্যাপের প্রমোশন থাকে কি? তাই তো, যেটা তুমি, আমি, ইভেন সেই ক্রিয়েটারটাও জানে যে সাধারণ মানুষের জন্য এই বেটিং বা জুয়া কতটা ভয়ঙ্কর, কিভাবে এই জুয়া রাতারাতি কোনো মানুষের সংসার ভেঙে দিচ্ছে। বাট এসব জেনেও ক্রিয়েটাররা দিনের পর দিন এসব প্রমোট করে যাচ্ছে এবং ভিউয়ার্সরাও এসব নিঃসন্দেহে মেনেও নিচ্ছে। আমিও এরকমই করে এসেছি এতদিন। বাট কয়েকদিন আগে বাংলা ইউটিউব কমিউনিটির ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার রোমাঞ্চপিডিয়ার মিঠুনদার এই পোস্টটা দেখে আমি খুবই অবাক হই, যে দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে ইউটিউবে এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে যাচ্ছে। বাট তার সেই কমিউনিটি পোস্টে লেখা ছিল যে সে এবার থেকে এই সমস্ত বেটিং অ্যাপসের প্রমোশন করবে তার ভিডিওতে। আর সেটা করার পেছনে কিছু কারণ রয়েছে, সেটা একটু পর বলছি। অন্যদিকে দ্য লেজি বং ও তার রিসেন্ট একটা স্টোরিতে এটা বলে, গাইজ আমার একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলার আছে। আমি নেক্সট ব্লগটা এডিট করছিলাম অ্যান্ড সিরিয়াসলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার 5-6 আওয়ার্স আগে একটা মেল এসছে। মেলে একটা জিনিস আমাকে আমার নেক্সট ব্লগে প্রমোট করতে বলছে। এটা ছোট্ট ক্লিপ, 5 to 7 সেকেন্ডের ক্লিপ, কিন্তু এমন একটা জিনিস প্রমোট করতে বলছে যেটা আমি প্রমোট করি না। সেটা হচ্ছে বেসিক্যালি বেটিং গ্যাম্বলিং এর একটা জিনিস। মানে আমাকে ডিরেক্টলি প্রমোট করতে হবে না, আমাকে বলতে হবে না যে ডাউনলোড করো গাইজ, ও মাই গড আমি তো এত টাকা জিতে গেলাম, বড় হয়ে গেলাম, খুব গরিব ছিলাম, এরকম কিছু করতে হবে না। বাট ইনডিরেক্টলি একটা জায়গায় দেখাবে আর কি, ছোট্ট একটা ক্লিপ, যেটা এটাও মানে আমার বাজে করতে। বাট অনেক টাকা দিচ্ছে, তাই আমার লোভে পড়ে যাচ্ছে। আফটার অল আমি এটা লোভী খারাপ টাইপেরই মানুষ। বাট আমি 5-6 ইয়ার্সে আমার ক্যারিয়ারে একবার এরকম কিছু প্রমোট করিনি বেটিং গ্যাম্বলিং, বা আমি এমন কিছু যেটা প্লে স্টোরে নেই, যেটা প্লে স্টোর অ্যাপ্রুভ নয়, আমি সেরকম কিছু প্রমোট করি না, তোমরা জানো। বাট এবারে অনেকটা টাকা দিচ্ছে, মানে আমি কি এটা প্রমোট করলে খুব গালাগাল খাবো? একটা ছোট্ট ক্লিপ ইনসার্ট করতে হবে নাকি? রেসপন্সিবল ইউটিউবার হয়ে আমার থাকা উচিত নাকি লোভে পড়ে এটাকে আমি করে দেবো টাকার জন্য? কি করা উচিত আমি একটু জানাবো। একটাই টাকা দিচ্ছে, নাহলে এসব ভাবতামই না। আর দুজন এমন ক্রিয়েটার যারা এত বছর ধরে এসব অ্যাপের প্রমোশন থেকে নিজেদের দূরে রেখে তার অডিয়েন্সের সাথে লয়াল থেকেছে, সেখানে কি এমন হলো যে তাদের মধ্যে কেউ এসব করার ডিসিশন নিয়ে নিয়েছে কিংবা কেউ এসব অ্যাপ প্রমোট করার কথা ভাবছে? চলো তাহলে সেটা জেনে নিই। আজকালকার দিনে বাংলা ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিংবা ক্রিকেটার সবাই বেটিং অ্যাপ, অনলাইন গেমস কিংবা ফ্যান্টাসি লিগের অ্যাপ প্রমোট করেই চলেছে। তবে শুরু থেকেই কিন্তু এমনটা ছিল না। আর এই বেটিং বা গ্যাম্বলিং মূলত ওয়েস্টের একটা বিনোদনের কালচার, যেখানে বড় লোকেরা বিভিন্ন ক্যাসিনোতে গিয়ে বিনোদনের জন্য তাদের টাকা সেখানে কিছু হাই রিস্ক আর হাই রিওয়ার্ড খেলায় লাগাতো। মানে যেসব খেলায় জেতার চান্স অনেক কম থাকলেও জিততে পারলে সেই খেলায় লাগানো টাকার অনেক গুণ তারা ফেরত পেত। যেহেতু মূলত তখনকার দিনের বড় লোকেরাই এটা খেলতো,
তাই তারা হেরে গেলেও তাদের অত গায়ে লাগতো না। বাট ধীরে ধীরে ওয়েস্টের কিছু সাধারণ মানুষও এই হাই রিওয়ার্ডের চক্করে এই সমস্ত ক্যাসিনোতে গিয়ে তাদের রোজগারের প্রায় বেশিরভাগটাই এই সমস্ত গ্যাম্বলিং অ্যাপে লাগাতে শুরু করে, এই আশায় যে তারাও রাতারাতি অনেক বড় লোক হয়ে যাবে। বাট এরকমটা হয় না। আর তাই সেই সমস্ত গ্যাম্বলিং বা বেটিং এ যারা টাকা লাগাতে শুরু করে তাদের সমস্ত সেভিংস এই খেলাতে হেরে গিয়ে সর্বশান্ত হয়েছিল। আর যেই হাতে গোনা কয়েকজন বেটিং করে বড় লোক হয়, শোনা গেছে তারাও কয়েক বছরের মধ্যেই আবার তাদের সেই পুরনো লাইফস্টাইলে ফিরে এসেছিল, কারণ তারা সবাই লোভে পড়ে আরো টাকা কামানোর আশায় যেটা জিতেছিলেন সেই অ্যামাউন্টটাও হেরে যান। আর এটা তো আমরা জানি যে যেই কালচারটা ওয়েস্টে শুরু হয় সেটা কয়েক বছরের মধ্যেই ইন্ডিয়াতেও স্টার্ট হয়, যার ফলস্বরূপ ইন্ডিয়াতেও হর্স রেস, মুরগি লড়াই কিংবা বিভিন্ন ক্যাসিনো হাউসে এই সমস্ত বেটিং বা গ্যাম্বলিং এর কালচার শুরু হয়। আর তাই এসব বাজে অ্যাডিকশনের কারণে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট এই সমস্ত বেটিং বা গ্যাম্বলিং অ্যাপের ওপর 1867 সালে কড়া আইন লাগু করে ইন্ডিয়াতে এই সমস্ত জিনিস ইল্লিগাল ঘোষণা করে, যার ভালো ফলও হয় সেই সময়। কারণ এই অ্যাক্টের ফলে সেই সময় অনেকেই নিজের জীবনের সমস্ত সেভিংস নষ্টের হাত থেকে রক্ষা পায়। বাট আজ থেকে কয়েক বছর আগেই ভারতে ইন্টারনেটের বুম হওয়ায় আর ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে যাওয়ার কারণেই হঠাৎই কিছু কোম্পানি সেই 1867 পাস হওয়া আইনের বেশ কিছু ফাঁকফোকর মানে লুপ হোলস খুঁজে বের করে। আর তারপর থেকেই শুরু হয় সব অনলাইন বেটিং অ্যাপের প্রমোশন। তারপরে দেশ স্বাধীন হয়ে নতুন সংবিধান তৈরি হলেও বহু পুরনো সেই বিলে অনলাইন বেটিং এর কোনো উল্লেখ ছিল না। তার মানে অনলাইন বেটিং এর কিছু লুপ হোলস ইন্ডিয়াতে এখনো লিগাল। এরপরেও এসব অ্যাপের ওপর সুপ্রিম কোর্টে কেস চললেও সুপ্রিম কোর্ট এই সমস্ত অ্যাপসকে গেম অফ চান্স ডিক্লেয়ার করে এইসব অ্যাপের পক্ষেই রায় দেয়। আর সেই কারণেই আজ এই সমস্ত অ্যাপের এত রমরমা। এর পেছনে আরো একটা বড় কারণ হলো এই সমস্ত অ্যাপ থেকে প্রায় 30% জিএসটি সরকারকে দিতে হয়। আর রিসেন্টলি পাবলিশ হওয়া একটা রিপোর্ট অনুযায়ী এসব বেটিং অ্যাপসের ট্যাক্স থেকে সরকার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 14,000 কোটি টাকা কামিয়েছে। তাহলে এখন বুঝতে পারছো তো কেন সরকারও এটা নিয়ে কোনো কথা বলে না। আর এই সমস্ত অ্যাপের অ্যালগোরিদম এমন একভাবে ট্রেন করা থাকে যেখানে প্রথমে যখন তুমি ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে এসব গেম খেলবে তখন তুমি ছোট ছোট অ্যামাউন্ট জিতেও যাবে। বাট এই জেতার ফলে তোমার মনে হতে শুরু করবে যে তুমি এই গেমটা ভালোভাবে বুঝে গেছো। আর সেই কারণেই আস্তে আস্তে তুমি তোমার অ্যামাউন্টটা বাড়াতে শুরু করবে। প্রথমে 10K থেকে শুরু করে 50K বা 1 লাখ করবে। এটা করার পরেই আর তুমি সেই অ্যাপ থেকে টাকা বের করতে কিংবা কোনো গেমই জিততে পারবে না, কারণ এই গেমের উদ্দেশ্যই তোমার ট্রাস্ট জেতা। যার কারণেই প্রথমে তোমাকে ছোট ছোট অ্যামাউন্ট দিলেও বড় অ্যামাউন্ট তুমি কখনোই এসব অ্যাপ থেকে জিততে পারবে না। আর সেই বড় অ্যামাউন্টটা লস রিকভার করতে গিয়ে তুমি আরো বড় অ্যামাউন্টের বেট লাগাবে। আর এরপরে সেই টাকাটা লস হয়ে গেলে সেই লস রিকভার করার জন্য তুমি তার থেকেও বড় বেট লাগাবে। এভাবেই না জানি তোমার কত বছরের সেভিং তুমি মাত্র 2 মিনিটে কিভাবে শেষ করে ফেলবে সেটা তুমি টেরও পাবে না। আর সব লসের ব্যাপারে জানতে হলে তুমি এই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশন পড়লেই সেটা বুঝতে পারবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে যখন ক্রিয়েটাররা আমাদের সব দেখায় তখন তারা জেতে কিভাবে? এর কারণ হলো ক্রিয়েটাররা যে অ্যাকাউন্ট দিয়ে তোমাদের সব দেখায় সেটা একটা ডামি অ্যাকাউন্ট থাকে, যেটা কোম্পানির তরফ থেকে তাদের দেওয়া হয়। আর সেটায় তারা যা কিছুই করবে সেখানে তারাই জিতবে এরকম একটা অ্যালগোরিদম সেট করা থাকে। এভাবেই তারা সেই ডামি অ্যাকাউন্টের উইনিংস দেখিয়ে দামি দামি গাড়ি, বাড়ি, সোনার চেন, ল্যাভিশ লাইফস্টাইল তোমাদের সামনে বারবার শো করতে থাকে। আর এতবার এসব দেখার পর তোমার একবার হলে মনে হয় যে যখন ও এত কম বয়সে এসব পেরেছে তাহলে আমিও পারবো। আর তাই সেই ক্রিয়েটার দেওয়া লিঙ্কে ক্লিক করে তুমি সাইন আপ করো। আর প্রথমে ছোট অ্যামাউন্ট যেত, আর লোভে পড়ে বড় অ্যামাউন্ট লাগাতেই সেটা আর ফেরত পাও না। সেটা রিকভার করতে আরো বড় অ্যামাউন্ট, সেটাও লস হয়ে গেলে তার থেকেও বড় অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করো। এই লুপটা এভাবেই চলতেই থাকে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যেসব দামি দামি জিনিস তারা তাদের ভিডিওতে দেখায় সেটা কি তাহলে নকল? এর উত্তর হলো না, সেগুলো একেবারেই নকল না, সেগুলো আসলই হয়। আর সেগুলো তারা কেনে তোমাকে তাদের লিঙ্ক থেকে সাইন আপ করিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি যখন তাদের লিঙ্ক থেকে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে এসব অ্যাপে নিজেদের টাকা লাগাও তখন তারা তোমাকে সেই অ্যাপে সাইন আপ করানোর জন্য একটা বোনাস পায়। আর তুমি ধীরে ধীরে যত টাকা অ্যাড করে খেলতে থাকো সেই জেতা বা হারা টাকার ওপরেও তারা অনেক কমিশন পায়। আর সেটাই তোমাদেরকে তারা তাদের ব্যালেন্স হিসাবে শো করে। কি বুঝলে তো? মানে যাকে তোমরা ভাবছো যে সেও তোমাদের মতোই গেমস খেলে বা সো কল ট্রেডিং করেই এত টাকা কামাচ্ছে, তারা আসলে টাকা কামায় তোমাদের লস করিয়ে আর তোমাদের এসব জুয়ার নেশা ধরিয়ে। তাহলে প্রশ্নটা হলো, যদি সত্যি এসব এত বাজে হয় তাহলে বাংলা ইউটিউবের বড় বড় নাম কিংবা ফুটবল বা ক্রিকেট টিমস কিংবা কোনো বড় ক্রিকেটাররাও এসব প্রমোট করছে কেন? তাহলে এর উত্তর হলো টাকা। এসব বেটিং অ্যাপস ক্রিয়েটারদের একটা ভিডিওর জন্য এত পরিমাণ টাকা দেয় যেটা তোমার আমার কল্পনার অতীত। আর যেখানে বাংলার ক্রিয়েটাররা দেখে যে ক্রিকেটারদের মতন ফেমাস ব্যক্তিত্ব এসব প্রমোট করছে, তাই তারাও এসব প্রমোট করা শুরু করে। মানে একটা ব্লেম গেম চলে যে ও যখন করছে আমি তাহলে করবো না কেন। আমাদের বাংলার গর্বের দাদা সৌরভ গাঙ্গুলি, দ্য প্রিন্স অফ কলকাতা, সেও কিন্তু বেটিং সাইটে প্রমোশন করছে। যেখানে কোনো ক্রিয়েটারের বাবা আজ থেকে কয়েক বছর আগে এসব নেশাতে তার পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছিল, সেখানে সেই এখন তার চ্যানেলে এসব প্রমোট করে লাখ লাখ টাকা কামাচ্ছে। আমাকে পড়াশোনা না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়,
আমার পেছনে নয়। আর টাকার থেকেও বড় কারণ হলো এই মুহূর্তে বাংলাতে কোনো স্পন্সর না থাকা। যেখানে আগে বাংলার ক্রিয়েটাররা কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাপস, কুকু এফএম কিংবা মামা আর্থ কিংবা আরো বিভিন্ন ডিসেন্ট ব্র্যান্ডের প্রমোশন পেত, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে তাদের কন্টেন্টের মান দিনের পর দিন এত নিচে নামায় কোনো ডিসেন্ট ব্র্যান্ড তাদের আর অ্যাপ্রোচই করে না। যেখানে বাংলা ইউটিউব কমিউনিটির অর্ধেকের বেশি ফেমাস নাম রোস্টিং বা ভ্লগিং করেই ফেমাস হয়েছে। আর তাই ব্র্যান্ডের কাছে বাংলা ইউটিউব কমিউনিটির এরকম একটা ইমেজ তৈরি হয়েছে, যেখানে বেটিং অ্যাপসই তাদের স্পন্সরশিপের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে যারা কোয়ালিটি কন্টেন্ট বানাতে চায় তাদেরও আজ কোনো অপশন না থাকার কারণে এসব অ্যাপস না চাইতেও প্রমোট করতে হচ্ছে। এন্ড এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। এর মানে এই নয় যে সবাই এসবই প্রমোট করে। যেখানে ক্রিয়েটার্স লাইক দ্য বঙ্গায়, দ্য লেজি বং, বাঁকুড়া মিমস, ফুটকা কিংবা আরো অন্যান্য ক্রিয়েটাররা এখনো এসব অ্যাপের প্রমোশন থেকে নিজেদের বিরত রেখেছে। আর আমার মতে এর ফলেই আজ তাদের ইউটিউবে লং কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কমেছে এবং ইনস্টাতে শর্ট কন্টেন্টের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেড়েছে। কারণ ইনস্টাতে এরা অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করছে। তাহলে এখন প্রশ্নটা হলো এসবের সলিউশনটা কি? কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটাররা তাহলে কি এসব ছাড়া আর কোনো স্পন্সর পাবে না? তার উত্তরটা হলো হ্যাঁ, আগের মতো কোয়ালিটি কন্টেন্ট বানালে সেটাও সম্ভব। নইলে চ্যানেলে মেম্বারশিপ বা কোর্স বানানো ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। বাট কোর্স বেচলেও আবার অনেকে ভুলভাল কমেন্ট করে। তাছাড়া এরকম রোস্টাররা কি কোর্সই বা বানাবে যে হাউ টু ক্রিয়েট ভালগার কন্টেন্ট এন্ড বিকাম রিচ? জোকস অ্যাপার্ট, এসব অ্যাপ থেকে বেশি ইনফ্লুয়েন্সড হয় টিয়ার 3 আর টিয়ার 4 এর মানুষরা, যাদের কাছে আজও প্রপার অনলাইন আর্নিং এর নলেজ নেই। যার ফলে তারা অনলাইনে যা দেখে সেটাই বিশ্বাস করে নেয় এবং এইসব অ্যাপ থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে। যার ফলেই তারা এই সমস্ত অ্যাপে টাকা লাগানো শুরু করে। ব্যাস, আর সেই অলিক স্বপ্ন যখন ভেঙে যায় ততদিনে তারা লাখ লাখ টাকার লোন ট্র্যাপে পড়ে যায়। যেখানে আমি এমন কেসও শুনেছি ইন্ডিয়ান আর্মির লোকেরাও এসব অ্যাপের চক্করে সর্বশান্ত হয়েছে। আমার মতে তুমি যদি তোমার কমন সেন্স ইউজ করো তাহলে তুমি নিশ্চয়ই বুঝবে যে সাকসেসের কোনো শর্টকাট নেই। তোমাকে দিনের পর দিন লেগে থাকতে হবে তোমার প্যাশনের পেছনে। আর আজ যারা এসব করছে তারা কয়েকদিন পর কোনো নতুন আইন আসলেই ইন্টারনেট থেকেও ভ্যানিশ হয়ে যাবে। আর তাই তুমিও যদি এসব অ্যাপে টাকা লাগানোর কথা ভেবে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর আশা করি তোমার সামনে সমস্তটা ক্লিয়ার। আর এই ভিডিওটা দেখে একজন ক্রিয়েটারও যদি এসব প্রমোট করা বন্ধ করে তাহলেই আমার এই ভিডিওটা বানানো সার্থক বলে আমি মনে করবো। আর তুমি কোনোদিন এসব অ্যাপে টাকা লাগিয়ে কত লস বা প্রফিট করেছো সেটা কমেন্ট বক্সে জানাও, যাতে সেখান থেকেও কেউ এসব ভুল করার আগে একটা রিয়েলিটি চেক পায়। আর তুমি কি জানো বাংলার কোন ক্রিয়েটার এসব বেটিং অ্যাপের প্রমোশন করার জন্য সবচেয়ে বেশি চার্জ করে? এ নাও নিজের চোখেই দেখে নাও। রিসেন্টলি গৌরব তপদারও তার ভুতুরে ভিডিওতে এসব সো কল ট্রেডিং শেখাচ্ছে। তাই তুমিও যদি জানতে চাও ভাই গৌরব তপদার ইজ স্মার্টার দ্যান ইউ থিঙ্ক, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে। টাটা।